ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। হাকিমপুর বর্ডারের ঘটনা যেটা করে দিল সেটা হচ্ছে প্রথমবার জনতার মনে এই ছবিটা গেঁথে দিতে পারলো যে এই দেখো এক কাট্টা ভিড় জড়ো হয়েছে যারা অভিবাসী। मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है इसका खिलाफत कर रहे हैं। হাকিমপুর হাকিমপুর বঙ্গ রাজনীতির নতুন মাইল ফলক। টিভি পর্দা জুড়ে সীমান্ত পেরোনোর ভিড়ের ছবি। এসআইআর ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছিল। সেই ড্রাম রোলকে আরও উঁচু তারের স্বরে বাঁধল হাকিমপুর। পশ্চিমবাংলায় বাংলাদেশ থেকে অভিবাসন আছে কি নেই এই প্রশ্নটার উত্তর বহু বছর ধরে খোঁজা হচ্ছে। একদল মানুষ চিরকাল বলে এসেছে যে প্রচুর লোকজন সমানে বর্ডার দিয়ে চলে আসছে এবং তার ফলে অর্থনীতি এবং সমাজ বিপন্ন হয়ে উঠছে। আরেক দল মানুষ চিরকাল বলে এসেছে যে না, আদৌ অভিবাসন নেই। আজ অবধি এদের মধ্যে কথা কাটাকাটিটা ছিল প্রধানত স্ট্যাটিস্টিক্যাল। এরা দু দলই নানানভাবে সেন্সাসের হিসাব ঘেটে বিভিন্ন ডিস্ট্রিক্টের জনসংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে কোথাও পপুলেশন গ্রোথ ইররেশনালি হলো নাকি হলো না। আজ অবধিও এই জিনিসটাকে দর্শানো যে অভিবাসন আছে খুব কঠিন ছিল। হাকিমপুর বর্ডারের ঘটনা যেটা করে দিল সেটা হচ্ছে প্রথমবার জনতার মনে এই ছবিটা গেঁথে দিতে পারলো যে এই দেখো এক কাট্টা ভিড় জড়ো হয়েছে যারা অভিবাসী, যারা বর্ডার পেরিয়েছে, বর্ডার পেরোবে এবং হয়তো আবার বর্ডার পেরোতে পারে। আজ অবধি যেটা অঙ্কের ভাষায় চলতো সেই রাজনীতিটা এবার ভোটের ভাষায় হতে পারবে, পপুলিজমের ভাষায় হতে পারবে। সেইটা এবার সোশ্যাল মিডিয়ার ভাষায় হতে পারবে, ইনস্টাগ্রামের ভাষায় হতে পারবে। মিডিয়াটাইজড হলো, তার মিডিয়াকরণ হলো। এই বদলে যাওয়াটা ভোটের গণনাকে, ভোটের সংখ্যাকে, ভোটের ব্যালেন্সকে কতটা বদলে দেবে এটা আপাতত বলা শক্ত, কিন্তু এর লং টার্ম একটা প্রভাব যে থাকবে এটা অনস্বীকার্য। আমি এসছি কল্যাণী থেকেই এসছি। হঠাৎ এখানে কেন? এখানে এলাম ওই খবরে দেখলাম যে এসআইআর আসার পর অনেক মানুষ আতঙ্কিত হয়ে নিজে থেকে এখান থেকে চলে যাচ্ছে বাংলাদেশে। তাদের নাকি বৈধ কোনো ডকুমেন্ট নেই ইন্ডিয়াতে থাকা। তো এই খবরটা আমাকে ভীষণভাবে, আমার মনকে ভীষণভাবে নাড়া দিল আর কি। ব্যাপারটা কী মানে কৌতূহলবশত চলে এলাম। প্রথম সত্যটা এই যে অভিবাসন আছে। দ্বিতীয় সত্যটা এই যে জনসংখ্যার পরিমাণ বা চরিত্র বদলে দেওয়ার মতন বড়, যাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অভিবাসন নেই। হাকিমপুর একই সঙ্গে যেমন এটা দর্শালো যে অভিবাসন আছে, তেমনি এটাও দর্শালো যে সেই অভিবাসন আনম্যানেজেবল নয়। সেই অভিবাসন সংখ্যায় এত বড় নয় যে সে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট পপুলেশনের ভারসাম্য বদলে দিতে পারে। घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है इसका खिलाफत कर रहे हैं। ভোটার লিস্ট কেন্দ্র করে উদ্বাস্তু রাজনীতির প্রশ্ন 70-এর দশকের মধ্যভাগ থেকেই উঠতে শুরু করেছে। এর একদম প্রাথমিক উদাহরণ হচ্ছেন গনি খান চৌধুরী। 1979-তে একটা বড় ভোটার লিস্ট সম্বন্ধে একটা বড় তর্ক বিতর্ক সেই সময় উঠে এসেছিল, যেখানে উনি একাধিক আঞ্চলিক স্পিচে এটা বলছেন যে অভিবাসন হচ্ছে বাংলাদেশ থেকে এবং সেই অভিবাসনের ফলে এলাকার
জনতার চরিত্র বদলে যাচ্ছে, এলাকার জমির চরিত্র বদলে যাচ্ছে এবং তার ফলে কিছু কিছু অসুবিধা উঠে আসছে। মজার কথা হচ্ছে সেই সময় তিনি এটাও বলেছিলেন যে দণ্ডকারণ্য থেকে অনেক উদ্বাস্তু এখানে পালিয়ে চলে এসেছেন এবং তাদের নামও এখানকার ভোটার লিস্টে ঢুকে গেছে, তাদের নামও কেটে দেওয়া দরকার। কাজেই উনি শুধুমাত্র বাংলাদেশ থেকে চলে আসা অবৈধ অভিবাসীদের কথা বলছেন না, উনি তার সঙ্গে মিশিয়ে নিচ্ছেন দণ্ডকারণ্য থেকে চলে আসা অভিবাসীদের নামও। কাজেই এইটা হচ্ছে অভিবাসী বিরোধী, উদ্বাস্তু বিরোধী ভোটের রাজনীতির একদম শুরুয়াতি দিন। তখন অবধিও ধর্ম এটার মধ্যে একটা বড় কারণ নয়, তখন অবধিও এটার প্রধান কারণ আঞ্চলিক অর্থনীতি। আঞ্চলিক অর্থনীতিতে জমিতে কার দখল থাকবে তার লড়াই চলছে। কংগ্রেসের সেই সময়কার যারা নতুন নবীন ইয়াং এমপিজ এমএলএস, তাদের তরফ থেকে 84 থেকে 86 মধ্যে ইলেকশন কমিশনে একাধিকবার ইন্টারভেনশন করা হয়। সেই ইন্টারভেনশনগুলো ঠিক এই গণিখানের মতনই একই রুট ধরে। 90-এর দশকে এ বাংলায় ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার ঝাড়াই বাছাইয়ের দাবিতে বারবার সরব হয়েছে তখনকার কংগ্রেস নেতৃত্ব। তাদের মধ্যেই অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? ওখানেও খুশবু ইটিয়া আছে, তাহলে আপনার ডাবল इंजन सरकार। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलना चाहती हूँ, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में। 1993 সালের 21 জুলাই বাংলা শাসন করছে বামফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, নিহত 13 যুব কংগ্রেস কর্মী। সে মিছিল ছিল সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে। 90-এর দশক শুরুই হচ্ছে ভোটার লিস্ট সম্বন্ধে একটা প্রকাণ্ড সন্দেহের বাতাবরণে। ভোটার লিস্টে যারাই আছে সব নাকি ফেক ভোটার, ভুয়া ভোটার। এই ভুয়া ভোটার শব্দটা ব্যবহার শুরু হচ্ছে 90-এর দশকে, যে কারণে সেই সময় ইনসিস্ট করা হচ্ছে যে একটা ভোটার আইডি কার্ড তৈরি হতে হবে, যেটা একটা বিশেষ ধরনের আইডি কার্ড। আমরা যদি 90 থেকে 94 এর মধ্যে এই ভোটার আই কার্ড সম্বন্ধে একাধিক নেতানেত্রীর ভাষণ দেখি, বিশেষ করে কংগ্রেসের নেতানেত্রীদের ভাষণ দেখি, প্রধান টার্গেট সেখানে ভুয়া ভোটার। তার সঙ্গে লাগোয়া বাংলাদেশ থেকে অভিবাসন, তার মানে ভুয়া ভোটারদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে এসেছে, এই ধারণা সেই সময় মানুষের মনে প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়। सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं, और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। 80-র দশক থেকেই বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ থেকে অভিবাসন নিয়ে আওয়াজ তুলতে শুরু করেছিল। 1984 সালের লোকসভা ভোটের ইস্তাহারে অনুপ্রবেশ ঠেকানোর দাবি করে বিজেপি। 1992 সালে বিজেপির জাতীয় কর্মসমিতি প্রস্তাব গ্রহণ করে দাবি করে গত কয়েক বছরে 150 লক্ষ বাংলাদেশি অবৈধভাবে দেশে ঢুকে পড়েছে। ভোট ব্যাংক বাঁচাতে কংগ্রেস এ নিয়ে চুপ করে আছে বলে অভিযোগ করা হয়। 90-এর দশক থেকেই বিজেপির যারা লোকসভার ফ্লোর ম্যানেজার, লোকসভার বলিয়ে কইয়ে নেতৃত্ব, তাদের মধ্যে থেকে প্রথম এই রিলেশনশিপটা খোঁজা শুরু হয় যে বাংলাদেশ থেকে মানুষজন আসছে এবং বাংলাদেশ থেকে যে মানুষজনরা আসছে তারা প্রধানত মুসলিম ধর্মের মানুষজন। কিন্তু তখন অবধিও
এটা যে নেসেসারিলি একটা মুসলিম মাইগ্রেশন, এইটা সম্বন্ধে কোনো বড় ধারণা সৃষ্টি হয়নি। সব সময় সবকটা কথায় এখানে বাংলাদেশি এবং তার সঙ্গে যুক্ত থাকতো স্মাগলার। এই বাংলাদেশি স্মাগলার কবে মুসলিম ঘুষপেটিয়া হয়ে উঠল এটা জানতে আমাদেরকে মোটামুটি 2000 সাল পেরিয়ে চলে আসতে হবে। 2000 থেকে 2003-04 মধ্যে প্রধানত লালকৃষ্ণ আডবাণীর একাধিক ভাষণে এই কথা উঠে আসতে থাকে যে ধীরে ধীরে এই সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। তার পাশাপাশি আমরা রাখতে পারি পশ্চিমবাংলা থেকে উঠে আসা কিছু প্রাক্তন পুলিশ কর্তা এবং কিছু কিছু প্রাক্তন আর্মি ব্রাস, আর্মি অফিসার্স, যারা এই রাজনীতিটাতে লেবেনস্রাউম গোছীয় কথাবার্তা যোগ করা শুরু করছেন। লেবেনস্রাউম মানে কি? লিভিং স্পেস। লেবেনস্রাউম একটি খুব পুরনো কিছু একটা ফাসিস্ট আইডিওলজির সঙ্গেও তার যোগসাজশ আছে। লেবেনস্রাউম মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার এথনিক গ্রুপের, কোনো একটা পার্টিকুলার রিলিজিয়াস সোশ্যাল এথনিক গ্রুপের নিজস্ব থাকার জায়গা, যেন সেই জায়গার সঙ্গে সেই মানব গোষ্ঠীর কোনো একটা শিকড়ের সম্পর্ক আছে। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন আনে বিজেপি সরকার। সিএএ এর বিধানে পড়শি দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন বা পার্সিরা অবৈধভাবে এদেশে এলেও নাগরিকত্বের দাবিদার। এ তালিকায় ঠাঁই পায়নি নথিহীন মুসলমান অভিবাসীরা। কেউ শরণার্থী, কেউ অনুপ্রবেশকারী, সকলেই যদিও অবৈধ অভিবাসী। কারো নাগরিক হওয়ার যোগ্যতা আছে, কারো নেই। ভোট আসে, অভিবাসীদের নিয়ে রাজনীতিও ফেরে।